Hello guys, welcome back to another lecture video of biology. আগের ভিডিওটায় আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম ক্যান্সার কাকে বলে, ক্যান্সার জিনিসটা কি, কিভাবে কি কি কজেস আছে ক্যান্সারটা কজ করার জন্য, কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। আজকের ভিডিওটা আমরা ফার্দার পড়বো ক্যান্সারের ব্যাপারে, যেখানে আমাদের মেইন টপিকস হবে ট্রিটমেন্ট অফ ক্যান্সার আর স্টেম সেলস। তো চলো শুরু করা যাক। there are various methods বা methodologies যেটা আমরা অ্যাডাপ্ট করি বা প্রসিডিওরে ইউজ করি ফর দ্য ট্রিটমেন্ট, ফর দ্য এফেক্টিভ ট্রিটমেন্ট অফ ক্যান্সার। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রসিডিওর্স আমরা অ্যাডাপ্ট করি বা কাজে লাগাই। তো এখানে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে 1 by 1, তো সেগুলোকে যদি আমি সেরকমভাবে এক্সপ্লেন করি তাহলেও হবে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে কোন সিকোয়েন্সে কোন ট্রিটমেন্টটা আগে যায়, মানে কোন প্রসিডিওরটা এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আগে যায় আর কোনটা তার পরে আসে, সেইভাবে পড়ালে আমার মনে হয় বেটার হবে, তাই আমি সেভাবে যাচ্ছি সিকোয়েন্সিয়ালি। তো একটা ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য ফার্স্ট যে স্টেপটা নেওয়া হয় সেটা হচ্ছে কেমোথেরাপি। তো কেমোথেরাপির কাজ হচ্ছে একটা টিউমারটাকে, মানে বেসিক্যালি ক্যান্সার তো একটা টিউমারের জন্যই হয়, তো সেই টিউমারটাকে ছোট করার জন্য, সাইজটাকে তার কমিয়ে দেওয়ার জন্য। কারণ একটা সার্টেন সাইজ আমরা অপারেট করে বার করতে পারি, তার থেকে বেশি রেঞ্জ হলে সেটা কিন্তু আমরা অপারেট আউট করতে পারি না। তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যে যাতে টিউমারের সাইজটা অনেকই ছোট থাকে। তো আফটার বায়োপসি রিপোর্টস, যেগুলো আমরা বা আদার ডায়াগনস্টিক প্রসিডিওর্স যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা দিয়ে আমরা জানতে পারবো যে একটা টিউমারের কতটা ইনভেশন হয়েছে, কতটা সাইজ আছে, সেটা আদৌ ক্যান্সার কিনা। তো তারপরে আমরা যেটা স্টার্ট করবো ফার্স্টে সেটা হচ্ছে কেমোথেরাপি, যেটা বেসিক্যালি হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টস অফ কেমিক্যাল ড্রাগস যেটা দিয়ে টিউমার সেলসগুলোকে মারা হয়। টিউমার সেলস তো বেসিক্যালি আর কিছুই না, ক্যান্সার সেলস, তার জন্যই ক্যান্সার সেলসগুলোকে মারা হয়। এরপরে আমরা চলে যাব কেমোথেরাপির পর যেটা আসে সেটা হচ্ছে সার্জারি। তো কেমোটা দিয়ে আমাদের টিউমারটা ছোট হওয়ার পরে যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে সার্জারি করে আমরা সেই টিউমারটাকে বার করে দিই। এখানে দ্য অর্গান ইন কোয়েশ্চেন সেটাকে অপারেট করা হয়, অপারেট করার পরে সেখান থেকে টিউমারটাকে রিমুভ করে দেওয়া হয়। অ্যান্ড সার্টেন কেসেসে যদি ধরো সেই অর্গানটা খুবই ডেট্রিমেন্টাল হয়ে যাচ্ছে, মানে সেইখানে টিউমারটাকে কোনোভাবে সরানো যাচ্ছে না, খুব স্প্রেড হয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অর্গানও আমাদের বাদ দিতে হয়। যেরকম ধরো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি টিউমারটা রিমুভ করার সময় কিন্তু ডক্টরসরা আর কোনো রিস্ক নিতে চায় না, সেখানে তারা কি করে, সেখানে পুরো ম্যামারি গ্ল্যান্ডটাকেই রিমুভ করে দেয় যাতে ফার্দার আর কোনো অর্গানে স্প্রেড না করে, তার জন্য। তো সার্জারি গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি দিয়ে বেসিক্যালি যে ক্যান্সার সেলসগুলো যেগুলোকে রিমুভ করা যায়নি বাই কেমো অ্যান্ড সার্জারি, সেগুলোকে রিমুভ করা হয়। এটা অনেক সময় টিউমার্স গুলোকে সাইজে করার জন্য ইউজ করা হয়, বাট দিস ইজ বেসিক্যালি আফটার সার্জারি। ঠিক আছে, রেডিয়েশন থেরাপি অনেক ক্ষেত্রে আফটার সার্জারিও হতে পারে, আবার বিফোর সার্জারিও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য টিউমার। সো রেডিয়েশন, বিভিন্ন রকমের রেডিয়েশন, ডোজেস অফ রেডিয়েশন ইউজ করা হয় বেসিক্যালি ক্যান্সার সেলসগুলোকে মারার জন্য আর টিউমার্সগুলোকে শ্রিঙ্ক করার জন্য, মানে কমিয়ে দেওয়ার জন্য। এই তিনটে গেল যেগুলো হচ্ছে বেসিক ট্রিটমেন্টস অফ ক্যান্সার, যেগুলো আমরা মানে একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে একদম কমন, যেগুলো হবেই। তো এরপরে যে আরো উন্নত মানের যে প্রসিডিওর্সগুলো বেরিয়েছে বা যেগুলো ডিসকভার্ড হয়েছে, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি ফর হায়ার স্টেজেস অফ ক্যান্সার, তো সেখানে সেইগুলোর ক্ষেত্রে আমরা দেখে নিই কি কি আছে। সেখানে আছে হচ্ছে একটা ইমিউনোথেরাপি টু ট্রিট ক্যান্সার। ইমিউনোথেরাপি যে ব্যাপারটা হচ্ছে সেটা যখন ক্যান্সার বা ক্যান্সার সেল আমাদের বডিতে গ্রো করে, কোনো পেশেন্টের বডিতে গ্রো করে, তার কিন্তু ইমিউন সিস্টেমটা খুবই সাপ্রেসড হয়ে যায়। সাপ্রেসড মানে কোনো ইনফেকশনকে ফাইট করতে বা ফাইট করার অ্যাবিলিটিটা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে অনেক রকমের ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজেস দেখা যায় অ্যাপার্ট ফ্রম ক্যান্সার। কোনো মানে সর্দি হলো ঠান্ডা গরমিতে বেশি ঠান্ডা লেগে গেল, বা কোনো ইনফেকশন খুব তাড়াতাড়ি সাসেপ্টেবল হয়ে গেল। তো ইমিউন সিস্টেমটা যেহেতু সাপ্রেস থাকে, সেজন্য এফেক্টিভলি আর অ্যাক্টিভলি ইমিউন সিস্টেমটা
এই ক্যান্সার সেলসগুলোর এগেনস্টে ফাইট করতে পারে না। সেক্ষেত্রে কি দেওয়া উচিত বা সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি, যেটা বেসিক্যালি ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, বুস্ট করে, যাতে ক্যান্সারটাকে ফাইট করতে পারে ইমিউন সিস্টেম দিয়ে, উইদাউট এনি আদার কেমিক্যালস অ্যান্ড আদার ড্রাগস। তারপরে দেখো টার্গেটেড থেরাপিতে কি বলছে, যে এই টাইপ অফ ক্যান্সার ট্রিটমেন্টে যেটা হয় বেসিক্যালি, এই যে ক্যান্সার সেলসের যে একটা ক্ষমতা থাকে বা ক্যারেক্টারিস্টিক থাকে, যে কোনো অর্গানে গিয়েও কোনো রকমভাবে গ্রো করতে পারে, ডিভাইড করতে পারে, স্প্রেড করতে পারে, সেই টার্গেটেড থেরাপি মানে হচ্ছে এই বেসিক জিনিসগুলোকে একদমই স্টপ করে দেওয়া ইন টার্গেটেড টিস্যুস। মানে ধরো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে প্রস্টেট, লিভার ক্যান্সারের ক্ষেত্রে লিভার, মানে এরকম বিভিন্ন ধরনের টার্গেটেড অর্গানের উপর এটা বেস থাকবে। তারপরে যেটা আসছে হচ্ছে হরমোন থেরাপি। হরমোন থেরাপি কি করে দেখো, যেসব ক্ষেত্রে ধরো ওভারিয়ান ক্যান্সার হলো বা প্রস্টেট ক্যান্সার হলো বা ব্রেস্ট ক্যান্সার হলো, এই অর্গানসগুলোর আমি নাম বেশি বেশি বলছি কেন, তার কারণটা হচ্ছে এগুলো নট অনলি রিলেটেড টু তোমার বডি পার্টস অ্যান্ড কজিং অফ ক্যান্সার, বাট অলসো দে আর রিলেটেড টু ভেরিয়াস কাইন্ডস অফ হরমোনস। মানে বিভিন্ন রকমের হরমোন যেগুলো আমাদের বডিতে সার্কুলেট করে, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, কিছু কিছু হরমোনাল গ্ল্যান্ডস যেগুলো থাকে, যেরকম ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যে হরমোনসগুলো বেরোয় সেগুলোকে একদমই স্টপ করে দেয়। তার জন্য অন্যান্য অনেক কমপ্লিকেশনস দেখা যায়। সেটা যাতে না হয় তার জন্য হরমোন থেরাপি এমনই একটা ট্রিটমেন্ট, যেটা কোনো হরমোন হয়ে যাচ্ছে বডির ভেতরে, আর বেসিক ক্যান্সার সেলসগুলোকে হরমোনালি গ্রোথটাকে কন্ট্রোল করাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো স্টেম সেল ট্রান্সপ্লান্ট, যেটা আমি বলছিলাম যে আমাদের এই ভিডিওটার আরেকটা টপিক হচ্ছে স্টেম সেলস। তো আমরা এটার ব্যাপারে আরো ইলাবোরেটলি নেক্সট স্লাইডসগুলোতে ডিসকাস করব, বাট এখানে দেখে নিই স্টেম সেলস ট্রান্সপ্লান্টটা বেসিক্যালি কি। সেটা হচ্ছে এমন একটা প্রসিজিওর যেটা ব্লাড ফর্মিং স্টেম সেলসগুলোকে রেস্টোর করে, মানে প্রোটেক্ট করে, প্রিভেন্ট করে আবার হতে বা আবার ফর্মেশন করতে হেল্প করে। কারণ কি, যখনই আমরা একটা কোনো ডিজিজ ট্রিট করি যে কোনো প্রসিডিওর দিয়ে, ধরো সেটার জন্য আমরা কোনো ওষুধ নিলাম, মেডিসিন নিলাম, কেমিক্যাল ড্রাগস নিলাম, কোনো রেডিয়েশন দিলাম, সেটা কিন্তু নট অনলি ওই হার্মফুল টিস্যুকে রিমুভ করে, তার সাথে সাথে কিন্তু কিছু হেলদি টিস্যুকেও ওরা ডিস্ট্রয় করে। যেরকম রেডিয়েশন যখন দিই আমরা ক্যান্সার থেরাপির সময়, ক্যান্সার ট্রিটমেন্টের সময়, রেডিয়েশন থেরাপির সময় কিন্তু ক্যান্সার টিস্যুস তো মরে, ক্যান্সার সেলস তো মরে, তার সাথে সাথে অনেক হেলদি সেলসও মরে যায় বা অনেক হেলদি সেলসও ডিস্ট্রয় হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, স্টেম সেল ট্রান্সপ্লান্টের জন্য এই যে হেলদি টিস্যুস বা হেলদি সেলসগুলো ডিস্ট্রয় হলো, সেগুলো কিন্তু আবার রিস্টোর হয়ে যায়। ঠিক আছে, তা এই ক্ষেত্রে স্টেম সেল ট্রান্সপ্লান্টটা বেসিক্যালি ব্লাড ফর্মিং সেলসগুলোকে রেস্টোর করে, যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন রেডিয়েশন, কেমোর জন্য ডিস্ট্রয়েড হয়ে যায়। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বলিনি, সেটা হচ্ছে কেমোথেরাপির ক্ষেত্রে কেমো যে ড্রাগসটা ইউজ করি আমরা, সেটা কিন্তু অল ফাস্ট গ্রোয়িং সেলসকেই টার্গেট করে। অল ফাস্ট গ্রোয়িং সেলস ইন দ্য সেন্স যে আমাদের বডিতে যেগুলো খুবই তাড়াতাড়ি গ্রো করে, যেরকম হেয়ার্স মানে চুল, নখ, তারপরে চামড়া, চামড়া তো তোমার রিপ্লেস হচ্ছে পার 13 to 14 days, এরকম চামড়া রিপ্লেস হয়। তো এই যে ফাস্ট গ্রোয়িং সেলস যেগুলো আছে আমাদের বডিতে, সেগুলোকেও কিন্তু এই কেমো ডিস্ট্রয় করে দেয়। এর জন্যই কিন্তু কেমোথেরাপির পরে পেশেন্টসদের চুল উঠে যায়। প্লাস নখগুলো যদি তোমরা কেউ যদি জেনে থাকো বা নাই জেনে থাকো, নখগুলো কিন্তু কালো হয়ে যায়, বিকজ দে আর বেসিক্যালি ডিস্ট্রয়িং অল ফাস্ট গ্রোয়িং সেলস। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিসাইজ মেডিসিন। প্রিসাইজ মেডিসিনের ক্ষেত্রে কি বলা হচ্ছে বা ম্যাটারটা কি, এই যে প্রিসাইজ মেডিসিন যেটা আছে সেটা বেসিক্যালি ডক্টরসদের হেল্প করে কি কোন ট্রিটমেন্টটা আমরা সিলেক্টিভলি ইউজ করব अगेंस्ट এনি টাইপ অফ ক্যান্সার, যাতে ওই ধরো কোনো পেশেন্টের জেনেটিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট হয়, যে কোন জিন থেকে
ক্যান্সার সেলটা অ্যারাইজ করছে, বা কোন জিনটার জন্য, কোন খারাপ জিনটার জন্য এই ক্যান্সারটা শুরু হলো। তো এই জেনেটিক আন্ডারস্ট্যান্ডিংটার জন্য এই প্রেসিশন মেডিসিনটা খুবই দরকার ফর দ্য ডক্টরস, যাতে কি ট্রিটমেন্টটা খুবই ইজিলি অ্যান্ড স্মুথলি এটা ক্যারি ফরওয়ার্ড হতে পারে। তো এই গেল আমাদের ট্রিটমেন্ট অফ ক্যান্সার। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্টেম সেল। তো স্টেম সেল ব্যাপারটা কি, স্টেম সেল ট্রান্সপ্লান্টও আমরা দেখলাম ইজ ওয়ান অফ দ্য ট্রিটমেন্টস অফ ক্যান্সার, সেখানে দেখলাম আমরা। কিন্তু এই স্টেম সেল ব্যাপারটা কি, স্টেম সেলস হচ্ছে স্পেশাল কাইন্ড অফ হিউম্যান সেল, যাদের ক্ষমতা থাকে, মানে যাদের অ্যাবিলিটি থাকে কি করার জন্য, বিভিন্ন ধরনের সেলে ডিফারেন্সিয়েট হওয়ার জন্য বা ডিফারেন্সিয়েট করার জন্য। মানে ধরো এরা প্রথমে স্টেম সেল যেটা, সেটা বডির ভেতরে এরকমই নর্মালি সিনথেসাইজ হয় লাইক এনি আদার সেল। তারপরে কি হয়, এদের কিন্তু কোনো স্পেশালাইজেশন হয় না। স্পেশালাইজেশন ইন দ্য সেন্স দেখো, যেরকম আমি বলি যে আমাদের বডিতে পার্টিকুলার সেট অফ অর্গানস আছে, বিভিন্ন অর্গানস আছে, একটা হার্ট আছে, লাংস আছে, স্টোমাক আছে, লিভার আছে, কিডনি আছে, ওভারি আছে, টেস্টিস আছে, তো অনেক রকমের অর্গানস আছে। তো সবার কাজ কি একই রকম না, সবার কাজ একরকম না, সবার কাজ সবার আলাদা। তো এরা হচ্ছে স্পেশালাইজ কাইন্ড অফ সেল। মানে যদি আমি বলি হার্ট, তাহলে এটার বেসিক কাজই হচ্ছে হার্ট বিট করে পুরো বডিতে ব্লাড সার্কুলেট করা। লাংসে যেরকম কাজ হচ্ছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করা। লিভারের কাজ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে সেটাকে ট্র্যাক করা আর বিভিন্ন রকমের হরমোনস বা বিভিন্ন রকমের জুসেস প্রডিউস করা। তো যেরকম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম অর্গানসে বিভিন্ন রকম মানে স্পেশালাইজড কাজ আছে, ফাংশন আছে, কিন্তু এই স্টেম সেলসে কিন্তু কোনো স্পেশালাইজড কাজ নেই। এদের একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে এরা হয়ে বসে থাকে বডির ভেতরে, যখন যে সেলটা হতে লাগে, যখন যে স্পেশালাইজেশনটা নিতে লাগে বডিতে, সেই স্পেশালাইজেশনটাই কিন্তু ওরা ডিফারেন্সিয়েট করে যায়। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ডেভেলপ করে যায়, ঠিক আছে। এইটা তো একটা স্টেম সেল, তো তাহলে এটার অনেক বড় সিগনিফিকেন্স আছে হিউম্যান বডি, নট অনলি হিউম্যান বডি, অল হায়ার ইউক্যারিওটস এর মধ্যে। তার সাথে সাথে এদের আরেকটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে সেলফ রিনিউয়াল ভাবে এরা নিজেদের পপুলেশন নিজেরাই বাড়ায়। এদের অন্য সেলের কিন্তু কোনো হেল্প লাগে না নিজেদের পপুলেশন বাড়ানোর জন্য। আচ্ছা, এবার চলো তাহলে বুঝে গেলাম যে স্টেম সেল কি। স্টেম সেলকে যদি আমি এক কথায় বলতে চাই, তাহলে এখানে এভাবে এক্সপ্লেন করব যে একটা স্পেশাল কাইন্ড অফ হিউম্যান সেল, যারা বিভিন্ন রকমের আদার টাইপ অফ সেলসে ডিফারেন্সিয়েট করার এবিলিটি রাখে, আর তার সাথে সাথে আরেকটা সেলফ রিনিউয়াল ক্যাপাসিটিও আছে। তো চলো এবার দেখে নিই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে, মানে স্টেম সেলসের কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই। ফার্স্টে হচ্ছে স্টেম সেলস আর আনস্পেশালাইজড। যেটা আমি বলছিলাম, আনস্পেশালাইজড কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুতে কিন্তু স্পেশালিটি নেই, কোনো কিছুই যে ওদের হতে হবে এরকম কোনো রুল বুক নেই যেটা অনুযায়ী ওদের হতেই হবে। মানে ধরো হার্ট সেলস যেরকম প্রথম থেকেই স্পেশালাইজড, যে তাদেরকে হার্ট সেলসই হতে হবে, লাং সেলস যেরকম স্পেশালাইজ তাদেরকে লাং সেলসই হতে হবে, কিন্তু এই স্টেম সেলসে কিন্তু কোনো স্পেশালাইজেশন নেই, ঠিক আছে। প্রলিফারেশন এন্ড স্পেশালাইজেশন, তারপরে এরা কি হয়, এরা নিজেদের পপুলেশনটা যখন ইনক্রিজ করে, যখন যেখানে দরকার হয় তারা সেই রকম ভাবে নিজেদেরকে ডিভাইড করে, রিনিউ করে, অনেক লম্বা সময় পর্যন্ত এই কাজটা ওরা করে নিতে পারে। প্লাস স্পেশালাইজেশন, ধরো লাংসে কোনো সেল ড্যামেজ হলো, তো স্টেম সেলের এবার দরকার সেটাকে লাং সেলে প্রডিউস করা, তো সেখানে গিয়ে ও স্পেশালাইজড হয়ে গেল কিসে, লাং সেলসে। এরকম ভাবে নিজেরাই ডিভাইড করে, তার সাথে সাথে স্পেশালাইজেশনটাও তারা করে নেয়। থার্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আমি আগেও বললাম, সেটা মানে হচ্ছে ডেভেলপ করা। ডেভেলপ ইন দ্য সেন্স মানে বড় থেকে ছোট হওয়া, যেরকম আমাদের একটা ডেভেলপমেন্ট ম্যাচিউরিটি, সেরকম অনুযায়ী একটা সেল যখন ডিভাইড করে, গ্রো করে, তার ডিফারেন্সিয়েশনটাও খুব ইম্পর্টেন্ট। কারণ কি, সেটা যদি ডিফারেন্সিয়েট না করে, ম্যাচিওর না হয়, তার কিন্তু কোনো কাজই এফেক্টিভলি করতে পারবে না। তাহলে এই যে আনস্পেশালাইজড স্টেম সেলস গুলো যখন স্পেশালাইজড সেলসে কনভার্ট হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় কিন্তু ডিফারেন্সিয়েশন।
মানে ইমেচিওর থেকে ম্যাচিওর যখন হচ্ছে সেই প্রসিডিওরটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। এই ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিগন্যাল কিন্তু স্টেম সেল ডিফারেন্সিয়েশনে হেল্প করে। এই ইন্টারনাল আর এক্সটার্নাল সিগন্যালস কি? আমি এক্ষুনি বললাম যে এরা কিন্তু তৈরি হয়ে বসে থাকে, এদের কিন্তু কোনো স্পেশালাইজেশন পারপাস সেরকম করে যখন এরা প্রডিউস হয় তখন কিন্তু হয় না। যখন ধরো কোনো টিস্যু বা কোনো অর্গানে এদের দরকার পড়ে, বা কোনো উন্ড হলো, কোনোভাবে ড্যামেজ হলো, সেই সময় কিছু এক্সটার্নাল আর ইন্টারনাল সিগন্যাল যায়, যে ক্ষেত্রে এই স্টেম সেলগুলো যেগুলো ইমেচিওর বা নট ম্যাচিওর হয়ে বসে রয়েছে বা প্রডিউসড হয়ে রয়েছে, সেগুলোকে সিগন্যাল দেয়, যে বলে এবার তোমরা ম্যাচিওর করো। মানে তখন গিয়ে সেটা সিগন্যালিং হয়, তাকে সেটা ডিফারেন্সিয়েট করে কি হবে, ডিফারেন্সিয়েট করে যে টিস্যু দরকার, যে টিস্যু যেরকম ভাবে দরকার, তখন সেটা সেই টিস্যুতে কনভার্ট হয়। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেভাবে যদি আমি বোঝাই খুব ভালো করে দেখবে। oocyte হচ্ছে ফিমেল গ্যামেটোসাইট, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, আর স্পার্ম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সেল। এটা যখন রিপ্রোডাকশনে, তো বেসিক্যালি একটা এগ সেল আর স্পার্ম সেল একসাথে ফিউজ করে, তারপরে একটা জাইগোট তৈরি হয়। তো দেখো এখানে ফিউজ করে একটা জাইগোট তৈরি হয়েছে। ফার্স্ট স্টেজ যেটাকে, সেটা হচ্ছে মরিউলার স্টেজ বলা হয়। কি স্টেজ? মরিউলার স্টেজ। সেটা হচ্ছে টটিপোটেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এটা আরো ডিফারেন্সিয়েট আর ডিভাইড করে এত বড় রিং অফ সেলস হলো, যেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টোসাইট। ঠিক আছে, মরিউলার ব্লাস্টোসিস্ট। এটাই হচ্ছে হিউম্যান ফিটাস, মানে এটাই গ্রো করে করে কিন্তু একটা মানুষ তৈরি করবে, মানে একটা নিউবর্ন বেবিকে তৈরি করবে। তো এটাকেই বলা হচ্ছে হিউম্যান ফিটাস। এটা আবার যখন ডিভাইড করে, দেখো মানে স্পার্ম আর ওভাম যখন একসাথে ফিউজ করলো, জাইগোট তৈরি হলো, সেটা কিন্তু কনস্ট্যান্টলি ডিভাইড করে যায়। ইন দ্য সেন্স, কি কারণে? যাতে ওরা একটা সেলস গুলো ডিভাইড করে করে একটা হোল কমপ্লিট অর্গানিজম তৈরি করতে পারে। বাই ফলোইং প্রসিডিওর্স অফ, ধরো প্রথমে অর্গানস তৈরি হবে, তারপরে এরকম ভাবে করতে করতে অর্গানাইজেশন হবে, তারপরে ফাইনালি they will be becoming a human child by any organism, any living organism. তো এই হিউম্যান ফিটাসটা তারপরে দেখো আবার ডিভাইড করলো কিসে? প্লুরিপোটেন্ট ইনামার সেল। প্লুরিপোটেন্ট মানে এদের ভাস্ট ক্যাপাসিটি আছে যে কোনো টাইপ অফ সেলসে ডিফারেন্সিয়েট করে দেওয়া, মানে স্পেশালাইজেশন এখনো অ্যাকোয়ার হয়নি, কিন্তু এদের অ্যাবিলিটি আছে কিসের? যে বিভিন্ন রকম সেলসে কনভার্ট হওয়ার অ্যাবিলিটি এরা রাখে। যেরকম খুশি, যেই রকম সিগন্যাল এরা পাবে, সেই অনুযায়ী এরা প্রলিফারেট করে, ডিফারেন্সিয়েট করে সেই সেল বা সেই টিস্যু তৈরি হবে। দেখো এখান থেকে এই প্লুরিপোটেন্ট ইনার মাস টিস্যু থেকে আমাদের সার্কুলেটরি সিস্টেমের যে সেলগুলো হচ্ছে সেটা, বা হার্ট, সেটা তৈরি হলো। তারপরে দেখো নার্ভাস সিস্টেম তৈরি হলো এখান থেকেই। তারপরে দেখো ইমিউন সিস্টেম তৈরি হলো। এই যে গ্রুপ অফ সেলস গুলো বললাম, সার্কুলেটরি, নার্ভাস, ইমিউন, এরা কিন্তু ইউনিপোটেন্ট। ইউনিপোটেন্ট মানে এদের একটাই স্পেশালাইজড ফাংশন, দে ক্যানট কন্ডাক্ট ভেরিয়াস কাইন্ডস অফ ফাংশনস। মানে নার্ভাস টিস্যুর একটাই কাজ, ইম্পালসেস কন্ডাক্ট করা। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেমের একটাই কাজ, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেট করা। ইমিউন সিস্টেমের একটাই কাজ, বডিতে যত ফরেন মেটেরিয়ালস আসবে তার এগেনস্টে ফাইট করা। তো এরা হয়ে গেল ইউনিপোটেন্ট। তাহলে প্লুরিপোটেন্ট আর ইউনিপোটেন্টের মধ্যে ডিফারেন্সটা যদি আমি আরেকবার ক্লিয়ার করে বলি, ইউনিপোটেন্ট মানে হচ্ছে সেরকম সেল যাদের একটাই মেজর ফাংশন থাকে, তাদের আর অন্য কোথাও ডিফারেন্সিয়েট করার বা অন্য কোনো ফাংশনের সেল হওয়ার কোনো রাস্তা খোলা থাকে না, বা দে ক্যানট ডু সো। বাট প্লুরিপোটেন্ট ইনামার সেল বা প্লুরিপোটেন্ট সেলস তাদেরকে বলছি যাদের ভাস্ট ভ্যারাইটি রেঞ্জ থাকে, ভাস্ট ক্যাপাবিলিটি থাকে, অ্যাবিলিটি থাকে, যাতে তারা ডিফারেন্ট টাইপস অফ টিস্যু অ্যান্ড সেলসে কনভার্ট হতে পারে। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে স্টেম সেলস অ্যান্ড স্পেসিফিক সেলস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের টোটাল 3টে পয়েন্টসের যদি জিস্ট আমি বলতে চাই, তাহলে এই ডায়াগ্রামটা দিয়ে আমরা জিস্টটা বোঝানো। এরপরে আমরা আসছি টাইপস অফ স্টেম সেলস। টাইপস অফ স্টেম সেলসে দেখবো আমরা যে কত রকমের আমাদের স্টেম সেলস হয়। যেরকম দেখো এমব্রায়োনিক স্টেম সেলস।
এমব্রায়োনিক স্টেম সেলস মানে হচ্ছে যে স্টেম সেলসগুলো ব্লাস্টোসিস্টের যে ইনার মাসটার মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেলস। তাহলে আমি আবার একবার ছবিটায় চলে যাই, এটা ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টে দেখো এই যে ইনার পোর্শনে যে স্টেম সেলসগুলো অ্যারাইজ করছে সেগুলো কিন্তু এমব্রায়োনিক স্টেম সেলস। এই এমব্রায়োনিক স্টেম সেলসের মেন কাজ কি? এমব্রায়োনিক স্টেম সেলসের মেন কাজ হচ্ছে যখন এই জাইগোটটা তৈরি হলো তখন এটা ইউটেরাস বা ইউটেরাইন বলে গিয়ে অ্যাটাচমেন্ট করার জন্য এরা হেল্প করে। ঠিক আছে, ইমপ্লান্টেশন যে প্রসেসটা, মানে যখন জাইগোটটা ইউটেরাইন বলে ফাইনালি গিয়ে অ্যাটাচ করে, যখন প্রেগনেন্সিটা কনফার্ম হয়, সেই কাজটা কিন্তু এই এমব্রায়োনিক স্টেম সেলস করে। তারপরে হচ্ছে ফিটাল স্টেম সেলস। ফিটাল স্টেম সেলসটা কি? প্রিমিটিভ স্টেম সেলস, যেটা কিনা ফিটাসের যে অর্গানটা, আচ্ছা ফিটাস এখানে আমি বলে দিই যে গ্রোয়িং বেবিটা যখন তাদের ইমেচিওর কন্ডিশনে, যখন তারা স্টিল ডেভেলপিং, সেই স্টেজটাকে বলা হয় কিন্তু ফিটাস। ঠিক আছে, তাহলে ফিটাসের অর্গানটা যখন ডেভেলপ করছে প্রিমিটিভ সেলস যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে ফিটাল স্টেম সেলস। তারপরে হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেলস, অ্যাডাল্ট স্টেম সেলস। অ্যাডাল্ট স্টেম সেলস এর কাজটা কি? এটার কাজ হচ্ছে যে অর্গানে তারা থাকে, মানে ধরে নাও ব্রেন, বোন ম্যারো বা ব্লাড ভেসেল, যে কোনো টিস্যুতেই এরা থাকুক, তারা সেই টিস্যুর রিপেয়ার আর মেনটেনেন্স করবে। মানে সেখানে কিছু ড্যামেজ হলে তারাই সেখানে রিপেয়ার করবে, তারাই সেখানে আবার রিনিউ সেলস তৈরি করবে। মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। আর কোথায় কোথায় থাকে দেখো অ্যাডাল্ট স্টেম সেলস, সেটা হচ্ছে ব্রেন, বোন ম্যারো, ব্লাড ভেসেলস, আম্বিলিক্যাল কর্ড। আচ্ছা, আম্বিলিক্যাল কর্ড হচ্ছে সেই অ্যাটাচমেন্টটা যেটার সাথে তোমার একটা বেবি আর একটা মাদার কানেক্টেড থাকে। ঠিক আছে, তার ভেতরে থাকে প্লাসেন্টা, যেটা দিয়ে ওদের ফুড ওয়েস্টেজ যেগুলো সেগুলো ট্রান্সফার হয় বা এক্সচেঞ্জ হয়। এরপরে দেখে নিই অ্যামনিওটিক স্টেম সেলস। অ্যামনিওটিক স্টেম সেলস কোনটা? যখন একটা বেবি ডেভেলপ করে একটা মায়ের ইউটেরাস বা উমের ভেতরে, তখন আশেপাশে, বেবিটার আশেপাশে একটা ঠিক ওয়াটার লাইক বা ফ্লুইড লাইক সাবস্টেন্স প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডটার কাজ হচ্ছে গিয়ে যে বেবিটাকে কোনো রকমের বাইরের শক বা মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচানো। মানে কোনো তো এরকম ইনজুরি হতেই পারে যেখানে মায়ের শক লাগলো বা কোনো রকম ভাবে কোনো ইম্পালস গেল, তো যাতে সেগুলো কোনো ড্যামেজিং এফেক্ট না করে ফিটাসের মধ্যে, তার জন্য এই অ্যামনিওটিক ফ্লুইডটা খুবই কাজে লাগে। অ্যামনিওটিক স্টেম সেলস কখন বলবো? যখন মাল্টিপোটেন্ট অ্যাক্টিভ স্টেম সেলস অ্যামনিওটিক ফ্লুইডে পাওয়া যায়। মাল্টিপোটেন্ট মানে হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন ক্যাপাসিটিতে এরা ডিফারেন্সিয়েট করে ডিফারেন্ট টিস্যুস বানাতে পারে। তো এইরকম অ্যাক্টিভ স্টেম সেলস থাকে অ্যামনিওটিক ফ্লুইডে। তাদের যেসব থাকে অ্যামনিওটিক ফ্লুইডে সেসবগুলোকে বলা হয় অ্যামনিওটিক স্টেম সেলস। যেরকম দেখো অ্যাডিপোজেনিক, অস্টিওজেনিক, মায়োজেনিক, এন্ডোথেলিয়াল, হেপাটিক, অলসো নিউরোনাল। দেখো অ্যাডিপোজেনিকের কাজটা কি? অ্যাডিপোজেনিকের কাজটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুর তে ডিফারেন্সিয়েট করা। যেরকম অ্যাডিপোজ টিস্যু মানে যেরকম ফ্যাটস, কোলেস্ট্রল, যে সাবস্টেন্সগুলো থাকে আমাদের বডিতে, সেইগুলোকে বলা হচ্ছে অ্যাডিপোজেনিক। অস্টিওজেনিক বোন ফর্মেশন, মায়োজেনিক হার্ট ফর্মেশন, এন্ডোথেলিয়াল স্কিন বা কোনো অর্গানের ওপরের লেয়ারটাকে বলা হচ্ছে, হেপাটিক মানে লিভার সেলস, আর নিউরোনাল সেলস মানে তো নার্ভ লাইন্স। ঠিক আছে, এই স্টেম সেলসগুলো কিন্তু খুব অ্যাক্টিভ আর খুব তাড়াতাড়ি এক্সপ্যান্ড করে, মানে খুব তাড়াতাড়ি গ্রো করে উইদাউট এনি সিগন্যালস, উইদাউট এনি আদার এক্সটার্নাল থিংস। তারপরে যে দুটো আছে, এই দুটোর খালি নামই জানতে হবে, আর আমি একটু অল্প করে বলে দিচ্ছি কারণ দিস ইজ নট সো ইম্পর্টেন্ট। ফার্স্ট ইজ ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলস। মানে ধরো অ্যাডাল্ট সেলসকে যখন আমরা রিপ্রোগ্রাম করি তখন সেটা অন্যান্য সেলে গিয়ে কনভার্ট হতে পারে। মানে ধরো একটা স্টেম সেল যেটা নট অ্যাডাল্ট স্টেম সেলস, ঠিক আছে, কিন্তু মানে এগুলো হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেলস এর আন্ডারে পড়ছে না, কিন্তু এরা এমন একটা ক্যাটাগরিতে পড়ছে যখন তুমি একটা অ্যাডাল্ট সেলকে নিয়ে গিয়ে তুমি অন্যরকম প্রোগ্রামিং করছো। মানে ধরো সেই অ্যাডাল্ট স্টেম সেলটা অ্যাডিপোজেনিক হওয়ার কথা, ঠিক আছে, বা ব্রেন সেলস হওয়ার কথা, সেটাকে যদি তুমি কোনো রকম ভাবে প্রোগ্রামিং করো বা রিপ্রোগ্রামিং করো,
মোর স্পেসিফিক্যালি, তখন কিন্তু সেটা ও যেটাতে রিপ্রোগ্রামিং করছো সেটাতে গিয়ে কিন্তু সেটা কনভার্ট হতে পারে। ধরো ব্রেন সেলস হওয়ার কথা ছিল, সেখান থেকে তুমি রিপ্রোগ্রাম করলে কিসে, তুমি সেখান থেকে রিপ্রোগ্রাম করলে এপিথেলিয়াল সেলস থেকে, তাহলে তুমি সেটাকে নিয়ে গিয়ে তোমার প্লুরিপোটেন্ট ক্যাপাবিলিটিস কিন্তু রাখে। যেরকম কি কোনো সার্জারির ক্ষেত্রে আমরা কি করি, এখানে মানে থাই থেকে স্কিন নিয়ে আমরা মুখে ট্রান্সপ্লান্ট করে দিই, দেখো কিন্তু এখানে এই জায়গাটা যে সেলটা, মানে থাইয়ের জায়গায় যে সেলটা, সেটা কিন্তু থাই রিজিয়নের জন্যই স্পেসিফিক, বাট দে ক্যান অ্যাক্ট ইন আওয়ার স্কিন টু, মানে স্কিন মানে ফেশিয়াল স্কিনেও কিন্তু কাজে লেগে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে মেসেনকাইমাল স্টেম সেলস, যেটার কাজ হচ্ছে বা যেগুলো আসে হচ্ছে বেসিক্যালি কানেকটিভ টিস্যু, যেরকম বোন, হোয়াইট ব্লাড সেল, কার্টিলেজ, লিগামেন্ট, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, এখান থেকে আসে মেসেনকাইমাল স্টেম সেলস। এটার কাজ হচ্ছে নিউ বডি টিস্যু তৈরি করা। নিউ বডি টিস্যু তৈরি করা মানে ধরো বোন, কার্টিলেজ, ফ্যাট সেলস, এগুলো তৈরি করতে এই মেসেনকাইমাল স্টেম সেলসে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এরা। এরা গেল আমাদের টাইপস অফ স্টেম সেলস, যেগুলো আমাদের জানতে হবে। এরপরে যেটা লাস্ট স্লাইড, সেটা হচ্ছে স্টেম সেল ট্রিটমেন্ট, মানে যেটা আমরা পড়লাম ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেটা আমাদেরকে করার ব্যাপারে আমরা বললাম। কি ব্যাপারটা এটা দেখো, এই স্টেম সেল থেরাপি কিন্তু বা এই স্টেম সেল ট্রিটমেন্ট যেটা, সেটা খালি ক্যান্সার ট্রিটমেন্টের জন্যই লাগে না, অন্যান্য অনেক বিভিন্ন রকমের ডিজিজ ট্রিট করতে লাগে। এইটার কাজটা কি বেসিক্যালি, এটার কাজ হচ্ছে যদি তুমি কারো স্টেম সেল, মানে ধরো পেশেন্ট ইন কোয়েশ্চেন, তাকে যদি কোনো ডিজিজ থেকে বাঁচানোর জন্য তার মধ্যে যদি একটা হেলদি স্টেম সেলকে তুমি গ্রো করাও বা ইনজেক্ট করো বা কোনো রকমভাবে ট্রান্সপ্লান্ট করো, তাহলে কিন্তু সেই যে ট্রান্সপ্লান্ট করা স্টেম সেলগুলো, সেগুলো কিন্তু সেই ডিজিজটাকে কমপ্লিটলি অ্যাবলিশ করতে হেল্প করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া একটা খুব কমন ডিজিজ যেটা আমরা এখন শুনে থাকি, সেটা হচ্ছে কি যে যার এই রোগটা হয় তারা এফেক্টিভলি ব্লাড সেলস তৈরি করতে পারে না, মানে তাদেরকে তাদের বডিতে রক্ত তৈরি হচ্ছে না, তাদেরকে বাইরে থেকে রক্ত দিতে হচ্ছে ইন এভরি উইক বলতে পারো, এভরি 2 উইকস বলতে পারো, ডিপেন্ডিং অন দ্য মেটাবলিজম অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বডি। যাই হোক, তা এই ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা অবস্থায় যদি কোনো পেরেন্ট তার বাচ্চাকে ট্রিট করার জন্য যদি একটা নিউ বর্ন, মানে ওই পেরেন্টসদেরই একটা নিউ বর্নের স্টেম সেল নিয়ে যদি ওই যে বাচ্চাটা পেশেন্ট, সেই বাচ্চাটার মধ্যে যদি ঢোকানো হয় বা ট্রান্সপ্লান্ট করা হয় বা গ্রাফট করা হয়, তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়ার যে ডিজিজটা, সেটা কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু একটা খুব হাইলি রিকোয়ার্ড। তো এইভাবে এই স্টেম সেল ট্রিটমেন্টটা কাজ করে। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে ডিজিজটার যে সিমটম আর যে কন্ডিশন, সেটা মানে যেটা ট্রিট করা হচ্ছে যে ডিজিজটা, সেটার একদমই চলে যায়, মানে ইটস কমপ্লিটলি কিওর্ড। ঠিক আছে, আর ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস কি, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে তোমার যে এটা মানে স্টেম সেল ট্রিটমেন্টটা করার জন্য না, বডির যে ইমিউন সিস্টেমটাকে, সেটাকে একদমই দাবিয়ে দিতে হবে বা সাপ্রেস করে দিতে হবে। কি কারণে ইমিউন সাপ্রেশনটা দরকার পড়ে, ধরো অন্য একজনের গ্রাফট, ঠিক আছে, অন্য একজনের বডি স্টেম সেল বা যে কোনো একটা সেল যদি আমাদের বডিতে আসে, সেটা কিন্তু আমাদের বডি অ্যাজ আ থ্রেট হিসেবে দেখবে, অ্যাজ আ ফরেন মেটেরিয়াল হিসেবে দেখবে। যদি থ্রেট হিসেবে দেখে বা ফরেন মেটেরিয়াল হিসেবে দেখে, তাহলে কিন্তু বডির যে ইমিউন সিস্টেমটা রয়েছে, সেটা কিন্তু ফাইট করে মেরে তাড়িয়ে দেবে। তো আমি তো একটা ডিজিজ ট্রিট করার জন্য স্টেম সেল থেরাপিটা করছি, সেখানে যদি আমার নিজেরই বডি সেটাকে রিজেক্ট করে দেয়, তাহলে তো ট্রিটমেন্টটার কোনো মানেই দাঁড়াবে না, মানে ট্রিটমেন্টটা হবেই না, আনসাকসেসফুল হবে। সেজন্য ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে দেওয়া হয়, যাতে এরকম কোনো রিজেক্ট করার ব্যাপারটা যাতে না আসে। এই কারণের জন্য ইমিউনো সাপ্রেশনটা করে দেওয়া হয়। আর এই ইমিউনো সাপ্রেশনটা একবার করে দিলে আবার ইমিউন সিস্টেমটাকে আবার রিগেন ব্যাক টু ইটস অরিজিনাল অ্যাক্টিভ স্টেটে আনাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, বা আনা যায়ই না। এইসব ক্ষেত্রে কি হয়, ডিজিজ থেকে তো স্পেসিফিক সেট অফ ডিজিজ থেকে তো হয়তো পেশেন্টটা কিওর হয়ে গেল, কিন্তু আদার সেট অফ ডিজিজেস
জন্য কিন্তু খুব সাসেপ্টিবল হয়ে যায় সেই পেশেন্টটা। তো চলো আজকে এইটুকুনি ছিল। তো রিভাইন্ড করে নিই আমরা আজকে কি কি দেখলাম। ফার্স্টে দেখলাম ট্রিটমেন্টস অফ ক্যান্সার। সেখানে আমরা কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সার্জারি সবই দেখলাম। তার সাথে সাথে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি, স্টেম সেল ট্রান্সপ্লান্ট, প্রিসিশন মেডিসিন এগুলোও দেখলাম। তারপরে আমরা বললাম স্টেম সেলস কাকে বলে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে স্টেম সেলসের। তারপরে আমরা একটা ছবি দিয়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা কিভাবে হচ্ছে। এখানে ইউনিপোটেন্ট প্লুরিপোটেন্টের ডিফারেন্সটাও আমরা বুঝলাম। তারপরে দেখলাম ক ধরনের স্টেম সেলস আছে বা হয় বডিতে। লাস্টে দেখলাম স্টেম সেল ট্রিটমেন্টটা কি, তার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস কি। তো আজকের ক্লাসের জন্য এইটুকুনি। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে ডিসকাস করব।